প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। লাগছে না স্মার্ট মিটার, প্রতি মাসেই আসবে বিদ্যুতের বিল, বিধানসভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। স্কুল কলেজে নতুন প্রকল্পে 15 লক্ষ, পদকজয়ীদের আর্থিক পুরস্কার বৃদ্ধির ঘোষণা ক্রীড়ামন্ত্রীর। বিধানসভায় চালু হচ্ছে সেরা বিধায়ক পুরস্কার, এজেন্সির মাধ্যমে পারফরম্যান্স মূল্যায়ন হবে, ঘোষণা স্পিকারের। এবার কলকাতাতেও মিছিল ককরোচদের, অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেল। হাইকোর্টে ফের ধাক্কা, অভিষেকের মিলল না সব মামলায় সার্বিক রক্ষা কবচ। ফের উত্তপ্ত বিধানসভা, স্পিকার বললেন কঙ্কলজনক অধ্যায়, তীব্র বাদানুবাদ কুণালের। নিয়ম না মেনে মুড়িমুড়কির মতো ভর্তি, নার্সিং কলেজে বেনিয়মে করা রাজ্য। এড়ানো গেল না ভোটাভুটি, পিএসসিতে 20 সদস্যের মনোনয়ন, ঋত শিবিরের হাতেই চেয়ারম্যান পদ, দৌড়ে ফিরহাদ সমন। 85% ডিএ দেওয়ার প্রস্তাব রাজ্যের, সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা, তবে শুনানি হল না মামলার। সাসপেন্ড হয়ে সংসদ চত্বরে একা প্রতিবাদ কল্যাণের, গলায় প্লাকার্ড ঝুলিয়ে তোপ, 20 জন গদ্দারের বিরুদ্ধে। কালীঘাট তৃণমূলের 21 সভায় আদালত অবমাননার অভিযোগ, শতপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। পুরনিয়োগ দুর্নীতিতে এবার ইডি দপ্তরে মদনের বড় ছেলে। 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফআইআর, সাসপেন্ড করল দল। বেআইনি নির্মাণ বরদাস্ত নয়, সশরীরে হাজির হতেই হাইকোর্টের রোষে উত্তর 24 পরগনা জেলা শাসক। সুবিধা মতো সময়ে আলোচনার প্রস্তাব কেন্দ্রের, আমন্ত্রণ উপেক্ষা করে দেশজোড়া আন্দোলনের ডাক ককরোচদের। ভুল বুঝবেন না, বিধানসভার ঘটনায় আকরুজ্জামানকে বলতেই কুণাল শুনলেন আমার নেতা ববিদাকে বলুন। পঞ্চায়েতে চুরি রুখতে প্রধানদের আর্থিক ক্ষমতা কেড়ে সচিবদের সঁপে দিচ্ছে সরকার, শনিবারই আসছে বিল, জানালেন দিলীপ। আর নয় অবসরপ্রাপ্ত বা চুক্তিভিত্তিক কর্মী, করা নির্দেশিকা জারি রাজ্য সরকারের। রাজ্যে এবার এনআইএর নির্দিষ্ট আদালত, সুপ্রিম নির্দেশে আরও দ্রুত হবে বিচার প্রক্রিয়া। সংসদের মকর দ্বারে এনডিএ বনাম ইন্ডিয়া, নিট সহ একাধিক ইস্যুতে সংসদ চত্বরে যুযুধান দুই পক্ষ। অভিষেকের জন্যই নষ্ট 40টি খেলার মাঠ, শুভেন্দুর দ্বারস্থ আসল তৃণমূলের পান্নালাল। 2 ছেলে থাকতেও দুবেলা খাবার জোটে না, শেষে ঠাঁই হাসপাতালে, হাবড়ার বৃদ্ধার পাশে পুলিশ ও স্থানীয়রা। ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে আপোষ নয়, ককরোচ বিক্ষোভ নিয়ে ফের বড় বার্তা প্রধানমন্ত্রীর। মমতা জমানায় দুর্নীতির আঁকড়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, 122 এজেন্সি ব্ল্যাক লিস্টেড, জানালেন নিশীথ। ঘূর্ণাবর্ত নিম্নচাপের জোড়া ফলায় বিদ্ধ শ্রাবণের বঙ্গ, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা। সমর্থন তৃণমূলের 4 সদস্যর, ঝালদার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির। বন্যা রুখতে তিস্তার বুকে ড্রেজিং, 60 কিলোমিটার জুড়ে পলি তোলার সিদ্ধান্ত, অনুমোদন সেচ দপ্তরের। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে 25 লক্ষ টাকা আত্মসাৎ, কাঠগড়ায় উপপ্রধান। ককরোচদের দাপটে বন্ধ দিল্লির 16 মেট্রো স্টেশন, আমি পদক্ষেপ করব, বার্তা প্রধান বিচারপতির। রাজনীতির প্রবেশে ক্ষতি হচ্ছে ছাত্র আন্দোলনের, চর্চা বিরোধী শিবিরে পাশে থাকতে বিকল্প ভাবনা। এনআইএর নিজস্ব থানা, সীমান্ত সুরক্ষায় 52 একর জমি দিতে সাই মন্ত্রিসভার। পঞ্চায়েত সংশোধন বিলে সাই মন্ত্রিসভার, চলতি অধিবেশনে পেশ। কলেজ স্ট্রিটে সর্বত্র গাড়ি বন্ধ নয়, সাইকেলে চেপে ঘোরা যাবে স্মার্ট বইপাড়ায়। দলেই কাটমানি কালচার, চাকরির লোভে তৃণমূল নেতার কাছেই প্রতারিত অন্ডালের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। 6 বছরের শিশুর পেটে যুবরাজ সিংয়ের মতোই বিরল রোগ, 2.5 কেজি টিউমার বের করে নতুন জীবন দিল এসএসকেএম। নিট কেলেঙ্কারি, মুম্বাইয়ে প্রতিবাদীদের আটক করে নিয়ে যাওয়া পুলিশ ভ্যানে চাকা থামিয়ে দিলেন তরুণী। রোবট এআই যুগলবন্দিতে ক্যান্সার চিকিৎসায় বিপ্লব, জাতীয় সম্মেলনে 100 চিকিৎসককে প্রশিক্ষণ। নিটের ওএমআরে নম্বর কেলেঙ্কারি, এনটিএর জবাব তলব হাইকোর্টের। কাউন্সেলিংয়ে অনুপস্থিত বহু, আপার প্রাইমারির সুপারিশপত্র চেয়েও চাকরিতে বিমুখ, কেন অনীহা? ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ, এবার উত্তরাখণ্ডে বাতিল ইঞ্জিনিয়ারিংয়ের 2 সেমিস্টারের পরীক্ষা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে।
কারোর বাড়িতে জোর করে স্মার্ট মিটার নয়, বিধানসভা থেকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাথে চমক, আগামী জানুয়ারি থেকে 3 মাসের বদলে প্রতি মাসে আসবে WBSEDCL এর বিদ্যুতের বিল। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বামেদের আক্রমণের ভাষায় শুভেন্দু বলেন, ঘোষণা শুনলেই হাওয়া বেরিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক হচ্ছে না। একই সাথে তিনি জানান, মিছিল করার সুযোগই পাবে না বামপন্থীরা। যাদবপুর পার্টি সাবধানে থাকুন, উস্কানি দিতে শুরু করেছেন ঠিকই, তবে বেশি বাড়তে দেওয়া হবে না। এই সরকার দুর্বল নয়, শক্তিশালী সরকার। এরপর বিরোধীদের হার্টবিট বাড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী জানুয়ারি 2027 থেকে 3 মাস অন্তর নয়, প্রতি মাসে বিদ্যুতের বিল যাবে। কাস্টমার সেন্টারে লোক সংখ্যা দ্বিগুণ করা হবে। একই সাথে উন্নত ও ভালো পরিষেবার জন্য গ্রামীণ এলাকাতে লাইট মোবাইল ভ্যানের সংখ্যা দ্বিগুণ করা হবে। অবশ্য এখানেই থামেনি ঘোষণা। এরপর তিনি আরও জানান, রাজ্যের প্রায় 54,000 ICDS সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ, আলো ও পাখা দেওয়া হবে। এছাড়াও কৃষকদের মুখে হাসি ফুটিয়ে PM কুসুম প্রকল্পের দৌলতে আগামী আগস্ট মাস থেকেই কৃষিকাজের জন্য ব্যবহার করা বিদ্যুতের ইউনিট চার্জে অতিরিক্ত 2 টাকা সাবসিডি প্রদান করা হবে। এদিন রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোকে আরও উন্নত ও সাজানোর উদ্দেশ্যে 1000 কোটি টাকার মেগা প্রজেক্ট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে 10,970 কোটি টাকা খরচে নতুন সুপার ক্রিটিক্যাল 1000 মেগাওয়াটের প্রকল্প স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া বক্রেশ্বর ফ্লোটিং সোলার প্রজেক্ট 2014 কোটি টাকা খরচে 80 মেগাওয়াট ও 320 মেগাওয়াট ক্ষমতার ব্যাটারি এনার্জি স্টোরেজ তৈরি করা হবে। কোলাঘাটেও একইভাবে 1238 কোটি টাকা খরচে ব্যাটারি স্টোরেজ ও 183 কোটি টাকা সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের বাজেট নিয়ে বিধানসভায় জবাবি ভাষণ দিতে গিয়ে একাধিক নতুন প্রকল্প এবং আর্থিক সুবিধার ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তার বক্তব্যে উঠে এলো স্কুল স্তর থেকে প্রতিভা গড়ে তোলার পরিকল্পনা, প্রাক্তন ক্রীড়াবিদদের আর্থিক সম্মান, আন্তর্জাতিক স্তরে পদক জয়ীদের জন্য বাড়তি আর্থিক পুরস্কার এবং বিভিন্ন ক্রীড়া ক্লাব ও সংস্থার জন্য বিশেষ সহায়তার কথা। ক্রীড়ামন্ত্রী জানান, রাজ্য সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়া পরিকাঠামো প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি স্কুল ও কলেজকে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার জন্য 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। সরকারের লক্ষ্য, একেবারে স্কুল স্তর থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে জানান তিনি। প্রাক্তন ক্রীড়াবিদদের জন্য বড় ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী। তিনি জানান, মুখ্যমন্ত্রী কৃতি প্রাক্তন ক্রীড়াবিদ সম্মান যোজনা চালু করা হচ্ছে। যারা অতীতে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্যের সম্মান বৃদ্ধি করেছেন, তাদের প্রতি মাসে 10,000 টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রথম পর্যায়ে 1000 প্রাক্তন ক্রীড়াবিদ এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবেন। বর্তমান প্রজন্মের ক্রীড়াবিদদের উৎসাহিত করতেও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অটল খেল সম্মান প্রকল্পের আওতায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ীদের আর্থিক পুরস্কার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। অলিম্পিক বা এশিয়ান গেমসে সোনার পদক জিতলে এতদিন 25 লক্ষ টাকা দেওয়া হতো, সেই অর্থ বাড়িয়ে 1 কোটি টাকা করার ঘোষণা করা হয়েছে। রূপোর পদক জয়ীদের পুরস্কার 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 75 লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পদক জয়ীদের জন্য 10 লক্ষ টাকার পরিবর্তে 50 লক্ষ টাকা দেওয়া হবে। ক্রীড়া সংগঠনগুলির উন্নয়নের দিকেও নজর দিয়েছে সরকার। ক্রীড়ামন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ক্রীড়া সহায়তা তহবিল গঠন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে যেসব ক্লাব বা ক্রীড়া সংস্থা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে, তাদের সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের আশা, এই উদ্যোগের ফলে রাজ্যের ক্রীড়া সংগঠনগুলি আরও শক্তিশালী হবে এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়বে। বক্তব্যের এক পর্যায়ে ক্রীড়ামন্ত্রী অতীতের একটি বিতর্কের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, মেসির নাম করে মেসোকে নিয়ে এসে যে অন্যায় ক্রীড়াপ্রেমীদের সঙ্গে করা হয়েছিল তা ঠিক হয়নি। স্বাভাবিকভাবেই স্পষ্ট, তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই তিক্ত ঘটনার প্রসঙ্গ তুলে পূর্বতন সরকার তথা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে খোঁচা দিয়েছেন। একই সঙ্গে ক্রীড়ামন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, রাজ্যের কোনো স্টেডিয়ামে ভবিষ্যতে আর কোনো বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা বজায় রাখা এবং স্টেডিয়ামগুলির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বাস দেন। শুধু বিধানসভা পরিচালনা বা বিতর্কে সীমাবদ্ধ থাকা নয়, এবার বিধায়কদের কাজের পারফরমেন্স বা উপস্থিতির উপর ভিত্তি করে তাদের পুরস্কৃত করতে চলেছে রাজ্য বিধানসভা। আগামী 5 বছর প্রতি বছর একজন করে বিধায়ককে সেরা বিধায়ক সম্মান দেওয়া হবে। বিধানসভায় দাঁড়িয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। বিধায়কদের এই মূল্যায়ন ও রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট এজেন্সিকে। অভিজ্ঞদের থেকে শেখার পরামর্শ নবীনদের। এবারের বিধানসভায় 181 জন সদস্য এমন রয়েছেন যারা
প্রথমবারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে বিধানসভায় এসেছেন। এই নবীন বিধায়কদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস পরামর্শ দেন শাসক ও বিরোধী উভয় শিবিরের অভিজ্ঞ প্রবীণ বিধায়কদের কাছ থেকে কাজ শিখে নেওয়ার। স্পিকার জানান, নিজের এলাকা এবং সামগ্রিক রাজ্য উন্নয়নের স্বার্থে কিভাবে বিধানসভার মঞ্চকে সঠিক ও কার্যকর উপায়ে ব্যবহার করা যায় তা অভিজ্ঞ বিধায়কদের কাছ থেকে শিখে নিতে পারেন প্রথমবার জয়ী হওয়া প্রতিনিধিরা। কিভাবে বাছা হবে সেরা বিধায়ক? বিধানসভা সূত্রে খবর, সেরা বিধায়ক নির্বাচনের প্রক্রিয়াটি হবে স্বচ্ছ ও পেশাদারী মূল্যায়নের উপর ভিত্তি করে। হাজিরা ও ভূমিকা। বিধানসভার অধিবেশনে বিধায়কদের উপস্থিতি এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে তাদের পারফরমেন্সকে মূল মাপকাঠি হিসেবে ধরা হবে। এজেন্সির রিপোর্ট, বিধায়কদের সামগ্রিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে মূল্যায়নের কাজ করবে একটি বহিরাগত এজেন্সি। তারাই চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। বার্ষিক পুরস্কার, আগামী 5 বছরের মেয়াদে প্রতি বছর একজন নির্বাচিত সদস্যকে সেরা বিধায়ক হিসেবে পুরস্কৃত করা হবে। বিধানসভায় এই ধরনের মূল্যায়ন ও পুরস্কার চালুর সিদ্ধান্তকে নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল। এর ফলে প্রথমবার নির্বাচিত বিধায়কদের পাশাপাশি প্রবীণ বিধায়কদের মধ্যেও বিধানসভার প্রশাসনিক ও গঠনমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা পালন করার উৎসাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে পারে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। বুধবারই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যগুলিকে সতর্ক বার্তা পাঠায় কেন্দ্র। এর মধ্যেই এবার কলকাতায় মিছিল করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেল ককরোচের। নিজেকে ককরোচের সদস্য দাবি করে এক যুবক ওই ইমেল করেছেন বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয় ওই যুবক আদৌ ককরোচের সদস্য কিনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক প্রথম গত 19 তারিখ কলকাতায় ককরোচ কর্মসূচি করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে একটি ইমেল পাঠান। যদিও তা নাকচ করে দেওয়া হয় পুলিশের তরফে। জানা যাচ্ছে ফের একটি ইমেল করেন, যেখানে আগামী 24 তারিখ কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে ওই ইমেল পাঠানো হয়। ককরোচের সদস্য দাবি করা ওই ব্যক্তির পরপর দুটি ইমেল পাওয়ার পরই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। ইমেল বার্তায় সিজেপি অর্থাৎ ককরোচের নাম থাকলেও আবেদনকারী ওই সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট নয়। ফলত এই বিষয়ে পুলিশের তরফে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে বলে খবর। শুরুটা হয়েছিল দিল্লি যন্তর মন্তর থেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ একগুচ্ছ দাবিতে শুরু হয় আন্দোলন। সেখানে যোগ দেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। তারপর ককরোচ জনতা পার্টির ডাকে সোমবার পথে নামেন লক্ষাধিক পড়ুয়া। সংসদ ভবন অভিযানের ডাক দেন। সেই প্রতিবাদ ঘিরেই উত্তাল হয় দিল্লি। তবে ককরোচের প্রতিবাদের আঁচ দেশের অন্য প্রান্তেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মুম্বইতে প্রতিবাদ হওয়ার পর রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র। শুধু তাই নয়, রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। দেশের নানা প্রান্তে আন্দোলনের রেশ ছড়িয়ে পড়লে তা সামাল দেওয়ার পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে কিনা আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তা খতিয়ে দেখছে কেন্দ্র। সেই সঙ্গে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে। হাইকোর্টে ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মিলল না সার্বিক রক্ষা কবচ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, অভিষেক তো রক্ষা কবচ রয়েছে, আবার কি প্রয়োজন? তৃণমূল নেতার আইনজীবী কপিল সিব্বল জানান, রক্ষা কবচ আছে একটি মামলায়। ডিজে মন্তব্যের জেরে মামলায় রক্ষা কবচ রয়েছে। তাঁরা সার্বিক রক্ষা কবচের আবেদন করছেন। বিচারপতির পর্যবেক্ষণ, সব ক্ষেত্রে একইভাবে রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়, এতে তদন্তে ক্ষতি হতে পারে। রাজ্যের আইনজীবী এস.ভি. রাজু জানান, তার সময় লাগবে আগামী 30 জুলাই পরবর্তী শুনানি। জানা গিয়েছে অভিষেকের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় 8টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ডিজে মন্তব্য মামলায় রক্ষা কবচ রয়েছে। বাকি মামলাগুলিতে রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলা শুনানির জন্য ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল আদালতে সব মামলার রক্ষা কবচের আবেদন করেন। বিচারপতি জানান, এক একটা অভিযোগ এক এক রকম। সব ক্ষেত্রে একইভাবে রক্ষা কবচ কিভাবে দেয়া যায়, এতে তদন্তের ক্ষতি হতে পারে। শিলিগুড়ির অভিযোগ আলাদা, ভবানীপুরের অভিযোগ ভিন্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন রক্ষা কবচ পেয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে আনেন সিব্বল। তিনি প্রশ্ন করেন, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি কিভাবে এই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন পেয়েছেন? আদালত জানায়, মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলবেন না। তার ক্ষেত্রে সার্বিক প্রোটেকশন ছিল না। কিছু মামলায় এককভাবে অন্তর্বর্তী রক্ষা কবচ অথবা আগাম জামিন ছিলেন। যেহেতু গতকাল সব পক্ষের কথা শোনা সম্ভব হয়নি, মামলার পরবর্তী শুনানির তারিখ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি 30 জুলাই। তবে এই কয়েকদিনের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তিনি আদালতে দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি।
ফের স্পিকার রথীন্দ্র বোসের সঙ্গে বাদানুবাদে জড়ালেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। এদিন স্পিকারকে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, গতকালের ঘটনা নিয়ে আমার কিছু বলার আছে। তাতে স্পিকার বলেন, কি বলবেন আবার? যা ঘটেছে তা কলঙ্কজনক, আজ তা নিয়ে কোনো আলোচনা হবে না। এরপরই সটান স্পিকারের কাছে উঠে যান কুণাল, বলেন কলঙ্কের কথাটা ঠিক বললেন না, কেন বললেন? এ নিয়েও উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বুধবার নাম থাকা সত্ত্বেও কুণাল ঘোষকে বলতে না দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল বিধানসভা। রীতিমতো ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তীতে সাসপেন্ড করা হয় কুণালকে, তাকে মার্শাল ডেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার রেশ ধরেই গতকাল ফের উত্তাল হয়ে উঠল বিধানসভা। এদিন অধিবেশন শুরুর পরই শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকারকে বলেন, গতকালের ঘটনা নিয়ে আমার কিছু বলার আছে। পাল্টা স্পিকার বলেন, কি আবার বলবেন? গতকালের ঘটনা অত্যন্ত কলঙ্কজনক। এতেই ক্ষুব্ধ হয় কালীঘাট তৃণমূল। কলঙ্কজনক শব্দটি তীব্র প্রতিবাদ করেন তারা। এরপরই উঠে স্পিকারের কাছে চলে যান কুণাল, বলেন বিধানসভা ওয়াকআউট বাদানুবাদ মার্শাল ডেকে বের করে দেওয়ার ঘটনা একেবারেই নূতন নয়। তাহলে গতকালের ঘটনাকে কলঙ্কজনক কেন বললেন? পাল্টা স্পিকারকে নিজের জায়গায় গিয়ে বসার নির্দেশ দেন, কিন্তু কুণাল নিজের বক্তব্য পেশে অনড়। এদিন ফের তার পাশে দেখা যায় মার্শালদের, তবে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। এরপরই নিজের জায়গায় গিয়ে বসেন কুণাল, যদিও তারপরও একাধিকবার উঠে আসতে দেখা যায় তাকে। অধিবেশন কক্ষে বিজেপি বিধায়কদের সঙ্গেও কথা কাটাকাটিতে জড়ান তৃণমূল বিধায়করা। রিতেশ তেওয়ারির সঙ্গে তুমুল বচসা হয় কুণালের। সূত্রের খবর, এদিন ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আকরুজ্জামানকে নাকি কুণাল ঘোষ সাফ জানিয়েছেন, তাকে বলতে না দিলে তিনিও কাউকে বলতে দেবেন না। অধিবেশনের পর সাংবাদিক বৈঠক করেন কুণাল। সেখানে তিনি বলেন, বোকলেশ পরা বিরোধীরা কোনো কিছু প্রতিবাদ করছেন না, ওরা বিজেপির দালালি করছে নিজের স্বার্থে। আমরা কথা বলছি মানুষের স্বার্থে। বিজেপি চায় না আমি বলি, শক্তিশালী কণ্ঠ বলুক। আমি একজন বিধায়ক, আমার দল যখন নাম দিচ্ছে তখন বলতে দিতে হবে। আকরুজ্জামান বলছেন, আমাদের এত লোক, আরে ওই তো তোদের লোক, নোট ছাড়া এক লাইন কেউ বলতে পারে না। এরপর স্পিকার প্রসঙ্গে তিনি বলেন, রথীনবাবু ভদ্রলোক, কিন্তু যা হচ্ছে তাতে এটা তো ওনার জন্য কলঙ্ক হয়ে থাকবে। উনি 2 মাসও চালাতে পারছেন না। টাকার জন্য গন্ডা গন্ডা ছাত্রী ভর্তি করছেন, কিন্তু আদৌ কোনো পরিকাঠামো নেই নার্সিং কলেজে, নেই কোনো পরিচিত বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। ফলে কোর্স শেষে অথৈ জলে নার্সিং পড়ুয়ারা। বাংলায় এমন বেসরকারি নার্সিং কলেজ অলিতে গলিতে। রাজ্যের বেসরকারি নার্সিং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার। বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছেন, বাংলায় হাজার হাজার মেয়ে পেশার তাগিদে নার্সিং পড়ছেন। রাজ্যের নার্সের চাহিদাও বিপুল, কিন্তু ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। প্রতিটি বেসরকারি নার্সিং কলেজের পরিকাঠামো খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, রাজ্যে পালাবদলের পর রাশি রাশি চিঠি জমা পড়েছিল স্বাস্থ্য ভবনে। লক্ষাধিক টাকা দিয়ে নার্সিং পড়েও চাকরি না মেলায় আত্মহত্যা করতে গিয়েছিলেন এক ছাত্রী। সেই অভিযোগও জমা পড়ে সুমনা সরকারের এজলাসে। বৈঠকে বেসরকারি নার্সিং কলেজ কর্তৃপক্ষ স্বীকার করেছে, একাধিক কলেজের প্রশাসনে গন্ডগোল রয়েছে। রাজ্যে তৃণমূল সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে নার্সিং কলেজ। বছর দুয়েক আগেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে নার্সিং পড়ুয়াদের কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সামনে এসেছিল। সে সময় অভিযোগের তীর উঠেছিল গড়িয়ার বেসরকারি নার্সিং কলেজের দিকে। অভিযোগ, এমন বহু কলেজ রয়েছে কয়েক লক্ষ টাকা নিয়ে প্লেসমেন্টের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রী ভর্তি করে, প্রশিক্ষণ শেষে মেলে না শংসাপত্র। মন্ত্রী সুমনা সরকার বুধবার জানিয়েছেন, নার্সিং নিয়ে পড়তে গেলে একাদশ দ্বাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়া বাধ্যতামূলক, কিন্তু আর্টস নিয়ে পড়া ছাত্রীদেরও ভুল বুঝিয়ে ভর্তি করেছেন অনেকে। ছাত্রীরা আশা নিয়ে ভর্তি হয়েছেন, কোর্স শেষ করে পাচ্ছেন না সার্টিফিকেটও। শুধুমাত্র ব্যবসায়িক মুনাফার জন্য যারা ছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নতুন সরকার। এই প্রসঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি, কোনো মেয়ের চোখের জল দেখতে চায় না। রাজ্য বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসির নির্বাচনকে কেন্দ্র করে ভোটাভুটি শেষ পর্যন্ত এড়ানো গেল। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের টানাপোড়েনের মাঝে নির্দিষ্ট 20টি আসনের জন্য ঠিক 20 জন বিধায়কেরই মনোনয়নপত্র জমা পড়েছে। বিধানসভা সূত্রের খবর, সংসদীয় ঐতিহ্য বজায় রেখে এবার পিএসসি চেয়ারম্যান পদটি বিরোধী দল অর্থাৎ ঋতব্রত শিবিরের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল। পিএসসির জন্য জমা পড়া 20 জন সদস্যের মনোনয়ন তালিকায় সবার প্রথমে রয়েছে কালীঘাটপন্থী প্রবীণ বিধায়ক অশোক কুমার দেবের নাম। অশোক দেব কালীঘাটপন্থী বিধায়ক। তাছাড়া ঋতব্রত শিবিরের 5 জন সমর মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, গোলাম রব্বানী, কানাইলাল আগরওয়াল, বাকি 14 জন শাসক দলের বিধায়ক। বিধানসভা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী
পিএসসির পূর্ণাঙ্গ তালিকায় স্থান পাওয়া বিধায়কেরা হলেন অশোক কুমার দেব, অনুপ কুমার সাহা, অম্লান ভাদুরী, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, সোনম লামা, সৌরভ সিকদার, সুব্রত ঠাকুর, স্বপন কুমার দাস, বিপ্লব মিত্র, ফিরহাদ হাকিম, গোলাম ব্রাব্বানি, কানাইলাল আগরওয়াল এবং সমর মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা হলেও এবার নমনীয় অবস্থান নিয়েছে শাসক দল। বিধানসভা সূত্রের দাবি, বিরোধী দলের সম্মান রক্ষার্থে এই পদটি বিরোধী শিবিরের হাতেই রাখার আশ্বাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ঋতব্রত শিবিরের কাছেই এই পদটি যাওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরবর্তী চেয়ারম্যান হিসেবে উঠে আসছে দুটি প্রভাবশালী নাম, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় এবং বন্দর এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম। এই দুই নেতার মধ্যেই যে কোনো একজনকে পিএসসি চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোর চর্চা চলছে সংসদীয় অলিন্দে। কোনো লিখিত বাধ্যবাধকতা না থাকলেও সংসদীয় ঐতিহ্য অনুযায়ী বিধানসভার পিএসসি চেয়ারম্যান পদটি সবসময় প্রধান বিরোধী দলের প্রাপ্য। কিন্তু অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই প্রথা বারবার লঙ্ঘিত হওয়ার অভিযোগে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। খাতায় কলমে বিরোধী দলের বিধায়ক হলেও আদতে তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের হাতেই এই পদ তুলে দেওয়ার নীতি দেখা দিয়েছিল। মানস ভূঁইয়া, মুকুল রায় কিংবা সুমন কাঞ্জিলালের মতো বিধায়কদের পিএসসি চেয়ারম্যান করা নিয়ে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি দীর্ঘদিন পিএসসির সমস্ত বৈঠক বয়কট করেছিল। তবে বর্তমান রাজনৈতিক সমীকরণে সেই পুরনো অবস্থান থেকে সরে এসে প্রথা রক্ষার পথেই হাঁটল প্রশাসন। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলা শুনানি সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল। গতকাল বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও আর তা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে চলা এই মামলার নিষ্পত্তি আরও কিছুটা সময়ের জন্য অনিশ্চয়তার মধ্যে পড়ল। পরবর্তী শুনানির দিন এখনও নির্ধারিত হয়নি বলে জানা গিয়েছে। বুধবারই রাজ্য সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তাতে রাজ্যের আর্থিক অবস্থার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে বলে সূত্রের খবর। নতুন সরকারের বক্তব্য, রাজ্যের কোষাগারের উপর প্রবল আর্থিক চাপ থাকায় এই মুহূর্তে সরকারি কর্মচারীদের 100% মহার্ঘ ভাতা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। সেই কারণেই আদালতের কাছে কিছুটা ছাড় চেয়ে আবেদন জানানো হয়েছে। রাজ্যের তরফে জানানো হয়েছে আপাতত 15% মহার্ঘ ভাতা ছাড় দেওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। একই সঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে বকেয়া মহার্ঘ ভাতার সম্পূর্ণ অর্থ 2028 সালের মধ্যে 4টি কিস্তিতে পরিশোধ করা হবে। অর্থাৎ এককালীন অর্থ প্রদান না করে ধাপে ধাপে বকেয়া মেটানোর প্রস্তাবই শীর্ষ আদালতের সামনে তুলে ধরেছে রাজ্য। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা কিভাবে এবং কত দফায় পরিশোধ করা হবে সেই রূপরেখা তৈরির উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ আগেই একটি কমিটি গঠন করা হয়েছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠিত ওই কমিটি পূর্বতন সরকারের আমলেই কাজ শুরু করে। পরবর্তী সময়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই কমিটির সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকের ভিত্তিতেই সর্বশেষ স্থিতি প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। এদিকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে শুভেন্দুর সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে 7ম বেতন কমিশনে গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে। এই কমিশনের দায়িত্ব হবে সরকারি কর্মচারীদের বেতন, বিভিন্ন ভাতা, মহার্ঘ ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা নতুন করে পর্যালোচনা করা। সরকারি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে বর্তমানে চালু থাকা মহার্ঘ ভাতার কাঠামো খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে সেটিকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পুনর্গঠন করা সুপারিশ করা হবে। ফলে একদিকে সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার নিষ্পত্তির অপেক্ষা, অন্যদিকে 7ম বেতন কমিশনের কাজ। এই দুই প্রক্রিয়ায় এখন সরকারি কর্মচারীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। ডিএ মামলার পরবর্তী শুনানির দিন এখনো পর্যন্ত ঘোষণা না হওয়ায় কর্মচারীদের নজর এখন সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের দিকে। একই সঙ্গে রাজ্যের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট এবং 7ম বেতন কমিশনের অগ্রগতি ভবিষ্যতে মহার্ঘ ভাতা সংক্রান্ত সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে সেদিকেও সকলের কৌতূহল রয়েছে। লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হওয়ার পরদিন সাংসদ চত্বরে অভিনব প্রতিবাদের পথ বেছে নিলেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গলায় প্লাকার্ড ঝুলিয়ে একাই গর্জে উঠলেন তিনি। প্লাকার্ডের গায়ে বড় বড় হরফে লেখা, বিজেপির সঙ্গে সংসদে 20 জন গদ্দার রয়েছে। কেবল নীরব প্রতিবাদেই ক্ষান্ত থাকেননি তিনি। প্লাকার্ড ঝুলিয়ে জোরালো গলায় স্লোগান দেওয়ার পাশাপাশি বিজেপি ও দলের বিক্ষুব্ধ শিবিরের বিরুদ্ধে উগরে দিলেন তীব্র ক্ষোভ। উল্লেখ্য, স্পিকার ওম বিড়লার নির্দেশে বুধবার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড
সাসপেন্ড করা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, এনসিপিআই সাংসদ তথা লোকসভার মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার এবং অন্ধ্রপ্রদেশের টিডিপি সাংসদ কৃষ্ণপ্রসাদ তেনেটি তার বিরুদ্ধে সংসদীয় অনাচার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে স্পিকারের কাছে লিখিত নালিশ জানান। অভিযোগের মূল দুটি বিষয়: মহিলা সাংসদদের অসম্মান, প্রাক্তন তৃণমূল সাংসদ মিতালি বাগ সহ একাধিক মহিলা সাংসদের উদ্দেশ্যে অসংসদীয় মন্তব্য ও আপত্তিকর আচরণ করার অভিযোগ উঠেছে কল্যাণের বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রীকে কটূক্তি। অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের নাম উল্লেখ করে চরম কটূক্তি এবং অসংসদীয় শব্দ প্রয়োগের দাবি জানানো হয়েছে। টিডিপি সাংসদ কৃষ্ণপ্রসাদ তেনেটি একটি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের দলের মহিলা সাংসদের বিষয়ে অত্যন্ত অসংসদীয় ভাষায় টিপ্পনী কেটেছেন। অধিবেশন কক্ষের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতেই স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল, যার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাসপেনশনের এই সিদ্ধান্তের পরও বিন্দু মাত্র পিছু হটতে রাজি নন আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উল্টে সংসদ চত্বরে দাঁড়িয়েই স্পিকারের পদক্ষেপ ও বিদ্রোহী সাংসদদের একহাত নিয়ে তিনি পাল্টা প্রশ্ন তোলেন। এখান থেকে আমাকে বহিষ্কার করে ওরা কি পাবে? 1.5 মাস পর কলকাতায় একখানা বৈঠক করেছে ওই বড়জোর 20 জনের একটা দল। পশ্চিমবঙ্গে একজন মানুষও ওদের ভোট দেয়নি, ওদের সঙ্গে 20 জন ভোটারও নেই। ওরা সবাই চরম অসৎ ও বিশ্বাসঘাতক। তবে মনে রাখবেন, আর 1 বছর পর এই সরকার পড়ে যাবে।